শুনছেন টক থিয়েটার, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। ধরুন আপনি কোনো বিজ্ঞানের ছাত্র এবং আপনার শোয়ার ঘরের পাশেই রাখা আছে একটি অস্থিবিদ্যা পরীক্ষার কঙ্কাল। তারপর হঠাৎই কোনো বিনিদ্র রাতে সেই কঙ্কাল যদি বলতে শুরু করে তার জীবনের আত্মকথা, তাহলে ব্যাপারটা কি ভয়ের হবে? নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। আজ আপনারা শুনবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প কঙ্কাল। গল্প পাঠে আলাপন মুখোপাধ্যায়। কঙ্কালের চরিত্রে ব্রততী ঘোষ আলী এবং অন্যান্য চরিত্রে ব্রততী ঘোষ আলী এবং আলাপন মুখোপাধ্যায়। শুরু হচ্ছে আজকের গল্প কঙ্কাল। আমরা তিনজন ছোটবেলাকার বন্ধু যে ঘরে থাকতাম, তার পাশের ঘরের দেওয়ালে একটা আস্ত নরকঙ্কাল ঝোলানো থাকত। রাতের হাওয়ায় তার হাড়গুলো খটখট শব্দ করে নড়ত, আর দিনের বেলা আমাদেরকে সেই হাড়গুলোকে নাড়তে হতো। আমরা তখন পণ্ডিত মশাইয়ের কাছে মেঘনাদ বধ কাব্য এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়তাম। বাড়ির লোকেদের ইচ্ছা ছিল আমাদেরকে হঠাৎ করে সর্ববিদ্যায় পারদর্শী করে তুলবেন। তাদের উদ্দেশ্য যে কতদূর সফল হয়েছে, যারা আমাদেরকে জানেন তাদের কাছে প্রকাশ করা বাহুল্য, এবং যারা জানেন না তাদের কাছে গোপন করাই শ্রেয়। তারপর বহুকাল কেটে গেছে। ইতিমধ্যে সেই ঘর থেকে কঙ্কাল এবং আমাদের মাথা থেকে অস্থিবিদ্যা যে কোথায় হারিয়ে গেছে তার খোঁজ জানা যায় না। কিছুদিন হলো রাতে থাকার জায়গার অভাবে আমাকে সেই ঘরে শুতে হয়। অভ্যাস নেই, তাই ঘুমও আসতে চায় না। এপাশ ওপাশ করতে করতে গির্জার ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলো প্রায় সবকটাই বেজে গেল। আর ঠিক এমন সময় ঘরের কোণে তেলের যে সেজটা জ্বলছিল, সেটা প্রায় মিনিট পাঁচেক ধরে খাবি খেতে খেতে একেবারেই নিভে গেল। এর আগে আমাদের বাড়িতে দু একটা দুর্ঘটনা ঘটেছে, তাই এই আলোটা নিভতেই খুব সহজেই মৃত্যুর কথা মনে জাগলো আমার। মনে হলো এই যে রাত্রি 2 প্রহরে একটি দীপশিখা চির অন্ধকারে মিলিয়ে গেল, প্রকৃতির কাছে এইটা যেমন, আর মানুষের ছোট ছোট প্রাণশিখাগুলো কখনো দিনে আবার কখনো রাতে হঠাৎ করে নিভে গিয়ে বিস্মৃত হয়ে যায়, ওইটাও তেমনই। ক্রমে সেই কঙ্কালের কথা মনে পড়ল। তার জীবৎকালের বিষয় কল্পনা করতে করতে হঠাৎ মনে হলো একটা চেতন পদার্থ অন্ধকারে ঘরের দেওয়াল হাতড়ে আমার মশারির চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। সে যেন কিছু একটা খুঁজছে, কিন্তু পাচ্ছে না, এবং আরো দ্রুত বেগে সারা ঘরটাকে প্রদক্ষিণ করছে। বেশ বুঝতে পারলাম এই যে ঘুম হয়নি, মাথাটা হয়ে গেছে গরম, আর এইসব সেই উষ্ণ মস্তিষ্কের কল্পনা। আমারই মাথার মধ্যে বোঁ বোঁ করে যে রক্ত ছুটছে, সেটাই দ্রুত পদশব্দের মতো শোনাচ্ছে। কিন্তু তবুও গাটা ছমছম করতে লাগলো। জোর করে এই অকারণ ভয় ভাঙার জন্য বলে উঠলাম, কে?
কে ওখানে? পায়ের আওয়াজটা আমার মশারির কাছে এসে থেমে গেল এবং একটা উত্তর শুনতে পেলাম। আমি। আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এসেছি। আমি ভাবলাম নিজের কল্পনা সৃষ্টির কাছে ভয় পাওয়া ছাড়া আর কিছুই নয়। পাশপালিশটাকে সবলে আঁকড়ে ধরে চিরপরিচিতের মতো অতি সহজ সুরে বললাম, এই রাত দুপুরে বেশ কাজ বের করেছ। তা সে কঙ্কাল নিয়ে তুমি এখন কি করবে শুনি? অন্ধকারে মশারির খুব কাছ থেকে উত্তর এলো, বলো কি? আমার বুকের হাড় যে তার মধ্যেই ছিল। আমার ২৬ বছরের যৌবন যে তার চারদিকে বিকশিত হয়েছিল। একবার দেখতে ইচ্ছা করে না? আমি তক্ষুনি বললাম, হ্যাঁ, কথাটা সঙ্গত বটে। আচ্ছা, তা তুমি খোঁজ করোকে যাও, আমি একটু ঘুমোবার চেষ্টা করি। সে বলল, তুমি একলা আছো বুঝি? তবে একটু বসি, একটু গল্প করা যাক। ৩৫ বছর আগে আমিও মানুষের কাছে বসে মানুষের সঙ্গে গল্প করতাম, কিন্তু এই ৩৫টা বছর আমি কেবল শ্মশানের হাওয়ায় হু হু শব্দ করে বেরিয়েছি। আজ তোমার কাছে বসে আর একবার মানুষের মতো করে গল্প করি। অনুভব করলাম আমার মশারির কাছে কি যেন বসল। নিরুপায় দেখে আমি বেশ একটু উৎসাহের সাথে বললাম, সেই ভালো, যাতে মন একটু বেশ প্রফুল্ল হয়ে ওঠে এমন একটা কিছু গল্প বলো তো দেখি। সে বলল, সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও তো আমার জীবনের কথা বলি। গির্জার ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজল। যখন মানুষ ছিলাম এবং ছোট্ট ছিলাম, তখন এক ব্যক্তিকে জমের মতো ভয় পেতাম। তিনি আমার স্বামী। মাছকে বড়শি দিয়ে ধরলে তার ঠিক যেমন মনে হয়, আমারও সেই রকম মনে হতো। অর্থাৎ কোনো এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বড়শিতে গেঁথে আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় থেকে টান মেরে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কিছুতেই তার হাত থেকে পরিত্রাণ নেই। বিয়ের 2 মাস পরে আমার স্বামীর মৃত্যু হলো এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হয়ে অনেক দুঃখ প্রকাশ করলেন। আমার শ্বশুর অনেকগুলি লক্ষণে মিলিয়ে দেখে শাশুড়িকে বললেন, শাস্ত্রে যাকে বলে বিষ কন্যা, এই মেয়েটিও তাই। সে কথা আমার স্পষ্ট মনে আছে। শুনছো? কেমন লাগছে? আমি বললাম, বেশ লাগছে, গল্পের আরম্ভটা বেশ মজার। তবে শোনো, আনন্দে বাপের বাড়ি ফিরে আসলাম। ক্রমে বয়স বাড়তে লাগলো। লোকে আমার কাছে লুকোতে চেষ্টা করত, কিন্তু আমি নিজে বেশ জানতাম আমার মতো সুন্দরী এমন যেখানে সেখানে পাওয়া যায় না। তোমার কি মনে হয়? খুব সম্ভব, কিন্তু আমি তোমাকে কখনো দেখিনি। দেখোনি? কেন? আমার সেই কঙ্কাল? আমি ঠাট্টা করছি। তোমার কাছে কি করে প্রমাণ করব যে
সেই দুটো ফাঁকা কোটরের মধ্যে বড় বড় টানা দুটি কালো চোখ ছিল, এবং রাঙা ঠোঁটের উপরে যে হালকা হাসিটুকু মাখানো ছিল, এখনকার রাগ ঢাকিন দাঁতের শাড়ির বিকট হাসির সঙ্গে তার কোনো তুলনাই হয় না। এবং সেই কখানা লম্বা শুকনো হাড়ের টুকরোর উপর এত লালিত্য, এত লাবণ্য, যৌবনের এত নিটোল পরিপূর্ণতা প্রতিদিন ফুটে উঠছিল। তোমাকে তা বলতে গেলে হাসি পায় এবং রাগও ধরে। আমার সেই শরীর থেকে যে হাড়ের বিদ্যা শেখা যেতে পারে তা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করতেন না। আমি জানি একজন ডাক্তার তার কোনো বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলেছিলেন। তার অর্থ এই যে পৃথিবীর আর সব মানুষই অস্থিবিদ্যা এবং শরীরতত্ত্বের দৃষ্টান্ত ছিল, শুধু আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম। কনক চাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে? আমি যখন চলতাম তখন নিজেই বুঝতে পারতাম যে এক টুকরো হিড়ে নড়লে তার চারিদিক থেকে যেমন আলো ঝকমক করে ওঠে, আমার শরীরের প্রত্যেক গতিতে তেমনি সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক ঢেউয়ের মতো চারিদিক থেকে আছড়ে পড়ত। আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের হাত দুটো ধরে নিজেই দেখতাম পৃথিবীর সমস্ত উদ্ধত পৌরুষের মুখের রাশ টেনে মিষ্টি করে বাগাতে পারে এমনই দুটো হাত। কিন্তু আমার সে নির্লজ্জ নিরাবরণ বুড়িয়ে যাওয়া কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যা সাক্ষী দিয়েছে। আমি তখন নিরুপায়, নিরুত্তর ছিলাম। এই জন্য পৃথিবীর সবার চেয়ে তোমার উপর আমার বেশি রাগ। ইচ্ছে করে আমার সেই 16 বৎসরের জীবন্ত যৌবনতাপে উত্তপ্ত রূপটা একবার তোমার চোখের সামনে দাঁড় করাই, বহু কালের মতো তোমার দু চোখের ঘুম ছুটিয়ে দিই, তোমার হাড়ের বিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া করি। আমি বললাম, তোমার গা যদি থাকতো তো সেই গা ছুঁয়েই বলতাম। সে বিদ্যার লেশমাত্র আমার মাথায় নেই। আর তোমার সেই ভুবন ভুলানো পূর্ণ যৌবনের রূপ রাতের অন্ধকারের উপর জলজল করে ফুটে উঠেছে। তোমাকে এর থেকে বেশি বলতে হবে না। আমার কোনো সঙ্গিনী ছিল না। দাদা প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে করবেন না। বাড়িতে আমি একা, বাগানের গাছতলায় আমি একাই বসে ভাবতাম সমস্ত পৃথিবী আমাকে ভালোবাসছে, সবকটা তারা আমায় পরীক্ষা করছে, হাওয়া খেলার ছলে বারবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে পাশ দিয়ে চলে যাচ্ছে। এবং যে ঘাসে পা দুটি মেলে বসে আছি তার যদি জ্ঞান থাকতো তবে সে আবার অজ্ঞান হয়ে যেত। পৃথিবীর সমস্ত যুবক পুরুষ ওই ঘাসের মতো দল বেঁধে আমার পায়ের কাছে দাঁড়িয়ে। এরকমটা আমি ভাবতাম। মনে অকারণে কেমন একটা ব্যথা অনুভব করতাম। দাদার বন্ধু শশী শেখর যখন মেডিকেল কলেজ থেকে পাশ করে আসলেন তখন তিনিই আমাদের বাড়ির ডাক্তার হলেন। আমি তাকে এর আগে আড়াল থেকে অনেকবার দেখেছি। দাদা বড় অদ্ভুত লোক ছিলেন। পৃথিবীটাকে যেন ভালো করে চোখ মেলে দেখতেনই না। সংসারটা যেন তার পক্ষে যথেষ্ট ফাঁকা নয়, এই জন্য সরে সরে একেবারে ধারে গিয়ে আশ্রয় নিয়েছেন। তার বন্ধুর মধ্যে
ওই এক শশীশেখর। এই জন্য বাইরের ছেলেদের মধ্যে আমি এই শশীশেখরকেই সবসময় দেখতাম। এবং যখন আমি সন্ধেবেলায় ফুলের গাছের নিচে সম্রাজ্ঞীর আসন গ্রহণ করতাম, তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশীশেখরের মূর্তি ধরে আমার পায়ে ধরত। শুনছ? কি মনে হচ্ছে? আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, মনে হচ্ছে শশীশেখর হয়ে জন্মালেই বেশ হতো। আগে সবটা শোনো। একদিন বর্ষার দিনে আমার জ্বর হয়েছে। ডাক্তার দেখতে এসেছেন। সেই প্রথম দেখা। সন্ধ্যার লাল আভাটা পড়ে যাতে রুগ্ন মুখের বিবর্ণতা দূর হয়ে যায়, তাই আমি জানালার দিকে মুখ করেছিলাম। ডাক্তার যখন ঘরে ঢুকে আমার মুখের দিকে একবার দেখলেন, তখন আমি মনে মনে ডাক্তার হয়ে কল্পনায় নিজের মুখের দিকে দেখলাম। সেই সন্ধ্যের আলোয় নরম বালিশের উপর একটি ফুলের মতো নরম মুখ, অসংযমিত কোকড়া চুলগুলো কপালের উপর এসে পড়েছে এবং লজ্জায় নেমে আসা বড় বড় চোখের পাতা ছায়া ফেলছে গালের উপর। ডাক্তার নরম গলায় দাদাকে বললেন, একবার হাতটা দেখতে হবে। আমি চাদরের ভিতর থেকে ক্লান্ত সুন্দর হাতখানা বের করে দিলাম। একবার হাতের দিকে তাকিয়ে দেখলাম, ইস, যদি নীল রঙের কাঁচের চুড়ি পরতে পারতাম তো আরো বেশ মানাতো। রোগীর হাত নিয়ে নাড়ি দেখতে ডাক্তারকে এমন ইতস্তত হতে এর আগে কখনো দেখিনি। অত্যন্ত অসংলগ্নভাবে কাঁপা কাঁপা হাতে নাড়ি দেখলেন। তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন। আমিও তার ভেতরের নাড়ি কেমন ভাবে চলতো তার আভাস পেলাম। বিশ্বাস হচ্ছে না? আমি বললাম, অবিশ্বাসের কোনো কারণ তো দেখতে পাচ্ছি না। মানুষের নাড়ি তো আর সকল অবস্থায় সমান চলে না। ধীরে ধীরে আরো কয়েকবার অসুস্থ সুস্থ হওয়ার পর দেখলাম আমার সেই সন্ধেবেলার চিন্তা ভাবনায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা কমতে কমতে ক্রমে একটিতে এসে ঠেকল। আমার পৃথিবী প্রায় জনশূন্য হয়ে এলো। জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট রইল। আমি লুকিয়ে সন্ধ্যাবেলায় একটি বাসন্তী রঙের শাড়ি পরতাম। ভালো করে খোঁপা বেঁধে মাথায় একগাছি বেল ফুলের মালা জড়াতাম। একটি আয়না হাতে নিয়ে বাগানে গিয়ে বসতাম। কেন? নিজেকে দেখে কি আর পরিতৃপ্তি হয় না? সত্যি সত্যিই হয় না। কেননা আমি তো নিজে নিজেকে দেখতাম না। আমি তখন একলা বসেই দুজন হতাম। আমি তখন ডাক্তার হয়ে নিজেকে দেখতাম, মুগ্ধ হতাম এবং ভালোবাসতাম এবং আদর করতাম। অথচ প্রাণের ভিতরে একটা দীর্ঘ নিঃশ্বাস সন্ধ্যের মতো হু হু করে উঠত। সেই থেকে আমি আর একলা ছিলাম না। হাঁটার সময় চোখ নামিয়ে দেখতাম পায়ের আঙুলগুলো পৃথিবীর উপরে কেমন করে পড়ছে এবং ভাবতাম
এই পদক্ষেপ আমাদের সদ্য পাশ করা ডাক্তারের কেমন লাগে? দুপুরবেলা জানলার বাইরে ঝাঁঝা করত, কোথাও সারা শব্দ নেই। মাঝে মাঝে এক একটা চিল অনেক দূর আকাশে শব্দ করে উড়ে যাচ্ছে, এবং আমাদের বাগানের পাঁচিলের বাইরে খেলনাওয়ালা সুর ধরে চাই, খেলনা চাই, চুড়ি চাই করে ডেকে যেত। আমি একখানা ধপধপে চাদর পেতে নিজের হাতে বিছানা করে শুতাম। একটা অনাবৃত হাত নরম বিছানার উপর যেন অনাদরে মেলে দিয়ে ভাবতাম, এই হাতখানি এমনই ভঙ্গিতে কে যেন দেখতে পেল, কে যেন দুইখানা হাত দিয়ে তুলে নিল, কে যেন এই হাতের উপরে একটি চুমু রেখে দিয়ে আবার ধীরে ধীরে ফিরে যাচ্ছে। মনে করো এইখানেই গল্পটা যদি শেষ হয় তাহলে কেমন হয়? আমি বললাম, মন্দ হয় না, একটু অসম্পূর্ণ থাকে বটে, কিন্তু সেইটুকু নিজের মনে শেষ করতে করতে দিব্যি বাকি রাতটুকু কেটে যায়। কিন্তু তাহলে গল্পটা যে বড় গম্ভীর হয়ে যায়, এর মজাটুকু থাকে কোথায়? এর ভিতরের কঙ্কালটা তার সমস্ত দাঁত কটা মেলে দেখা দেয় কই? তারপরে শোনো, একটুখানি পসার হতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তাঁর ডাক্তারখানা খুললেন। তখন আমি তাকে মাঝে মাঝে হাসতে হাসতে ওষুধের কথা, বিষের কথা, কি করলে মানুষ সহজে মরে এইসব কথা জিজ্ঞেস করতাম। ডাক্তারির কথায় ডাক্তারের মুখ খুলত। শুনে শুনে মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হয়ে গেল। ভালোবাসা এবং মরণ, কেবল এই দুটোকেই পৃথিবীময় দেখলাম। আমার গল্প প্রায় শেষ হয়ে এসেছে, আর বেশি বাকি নেই। আমি মৃদু স্বরে বললাম, রাত্রিও প্রায় শেষ হয়ে এলো। কিছুদিন ধরে দেখলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক এবং আমার কাছে যেন ভারী অপ্রতিভ। একদিন দেখলাম তিনি বেশ খানিক সেজে গুজে এসে দাদার কাছে তাঁর জুড়ি গাড়ি ধার নিলেন। রাত্রে কোথায় যাবেন? আমি আর থাকতে পারলাম না, দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো দাদা, ডাক্তারবাবু আজ জুড়ি গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন? সংক্ষেপে দাদা বললেন, মরতে। আমি বললাম, না, সত্যি করে বলো না। তিনি আগের চেয়ে কিঞ্চিত খোলসা করে বললেন, বিয়ে করতে। আমি বললাম, সত্যি নাকি? বলে অনেক হাসতে লাগলাম। অল্প অল্প শুনলাম এই বিয়েতে ডাক্তার 12,000 টাকা পাবেন। কিন্তু আমার কাছে এই সংবাদ গোপন করে আমাকে অপমান করার তাৎপর্য কি? আমি কি তাঁর পায়ে ধরে বলেছিলাম যে এমন কাজ করলে আমি বুক ফেটে মরব? পুরুষদের বিশ্বাস করার জো নেই। পৃথিবীতে আমি একটা মাত্র পুরুষ দেখেছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করেছি। ডাক্তার রোগী দেখে সন্ধ্যের আগে ঘরে আসলে প্রচুর পরিমাণে হাসতে হাসতে বললাম, কি ডাক্তার মশাই, আজ নাকি আপনার বিয়ে? আমার আনন্দ দেখে ডাক্তার যে কেবল অবাক হলেন তা নয়, ভারী গম্ভীর হয়ে গেলেন। জিজ্ঞেস করলাম, বাজনাবাদ্য কিছু নেই যে? বিয়ে ব্যাপারটা কি এতই আনন্দের?
শুনে আমি হেসে অস্থির হয়ে গেলাম। এমন কথা তো কখনো শুনিনি। আমি বললাম, সে হবে না, বাজনা চাই, আলো চাই। এইসব বলে দাদাকে এমন ব্যস্ত করে তুললাম যে দাদা তখনই রীতিমতো উৎসবের আয়োজনে লেগে পড়লেন। আমি কেবলই গল্প করতে লাগলাম। বউ ঘরে আসলে কি হবে, কি করব জিজ্ঞাসা করলাম। আচ্ছা ডাক্তার মশাই, তখন কি আপনি রোগীর নাড়ি টিপে বেড়াবেন? যদিও মানুষের, বিশেষত পুরুষের মনটা দেখা যায় না, তবু আমি শপথ করে বলতে পারি কথাগুলো ডাক্তারের বুকে শেলের মতো বেজেছিল। অনেক রাতে লগ্ন। সন্ধ্যাবেলায় ডাক্তার ছাদে বসে দাদার সাথে 2-1 পাত্র মদ খাচ্ছিলেন। দুজনেরই এই অভ্যাসটুকু ছিল। ক্রমে আকাশে চাঁদ উঠল। আমি হাসতে হাসতে এসে বললাম, ডাক্তার মশাই, ভুলে গেলেন নাকি যাত্রার যে সময় হয়েছে? এইখানে একটা সামান্য কথা বলা দরকার। ইতিমধ্যে আমি লুকিয়ে ডাক্তারখানায় গিয়ে খানিকটা গুঁড়ো জোগাড় করে এনেছিলাম এবং সেই গুঁড়োর খানিকটা অংশ সুবিধা মতো ডাক্তারের অজান্তে তাঁর গ্লাসে মিশিয়ে দিয়েছিলাম। কোন গুঁড়ো খেলে মানুষ মরে ডাক্তারের কাছেই শিখেছিলাম। ডাক্তার এক চুমুকে গ্লাসটি শেষ করে খানিকটা গদগদ কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিকভাবে তাকিয়ে বললেন, তবে চললাম। বাঁশি বাজতে লাগলো। আমি একটি বেনারসি শাড়ি পরলাম। যতগুলো গয়না সিন্ধুকে তোলা ছিল সবগুলো বের করে পরলাম। সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম। আমার সেই বকুলতলায় বিছানা পাতলাম। বড় সুন্দর রাত, ফুটফুটে জ্যোৎস্না, জুঁই আর বেলফুলের গন্ধে সমস্ত বাগানটা ভরে আছে। বাঁশির শব্দ যখন ক্রমে দূরে চলে গেল, জ্যোৎস্না যখন অন্ধকার হয়ে এলো, এই গাছের পাতা এবং আকাশ এবং আজন্মকালের ঘর দুয়ার নিয়ে পৃথিবী যখন আমার চারিদিক থেকে মায়ার মতো মিলিয়ে যেতে লাগলো, তখন আমি চোখ বুজে হাসলাম। ইচ্ছে ছিল যখন লোকে এসে আমাকে দেখবে তখন এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লেগে থাকে। ইচ্ছে ছিল যখন আমার অনন্ত রাতের বাসর ঘরে ধীরে ধীরে ঢুকবো তখন এই হাসিটুকু এখান থেকেই মুখে করে নিয়ে যাব। কোথায় বাসর ঘর? আমার সে বিয়ের বেশ কোথায়? নিজের ভিতর থেকে একটা খটখট শব্দে জেগে উঠে দেখলাম আমাকে নিয়ে 3টি ছেলে হাড়ের বিদ্যা শিখছে। বুকের যেখানে সুখ দুঃখ ধুক ধুক করত এবং যৌবনের পাপড়ি প্রতিদিন একটা একটা করে ফুটে উঠত, সেইখানে বেদ নির্দেশ করে কোন হাড়ের কি নাম মাস্টার শেখাচ্ছে। আর সেই যে শেষ হাসিটুকু ঠোঁটের কাছে ফুটিয়ে তুলেছিলাম,
কোনো চিহ্ন দেখতে পেয়েছিলে কি? গল্পটা কেমন লাগলো? আমি বললাম, গল্পটা বেশ মজার, মন ভালো করার মতো। এমন সময় প্রথম কাক ডাকল। জিজ্ঞাসা করলাম, তুমি এখনো আছো কি? কোনো উত্তর পেলাম না। ঘরের মধ্যে ভোরের প্রথম আলো প্রবেশ করল। আমাদের গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। তাহলে আজ আসি, আবার আসবো পরের বুধবার ঠিক রাত 9:30টায় নতুন একটি গল্প নিয়ে টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট।